একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আশঙ্কা থাকলেও এখন এসে মনে হচ্ছে দেশ যেন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে নির্বাচনকে ঘিরে আবারও কোনো সংকটময় পরিস্থিতি উপস্থিত হতে পারে কিনা, আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব হোসেন সিফাত। সিফাত, স্বাগত আপনাকে। ধন্যবাদ। এনসিপি নির্বাচনকে সামনে রেখে তারা কি ধরনের প্রস্তুতি পর্ব সম্পন্ন করছে, একই সাথে তারা যে কমিটি দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেই কমিটি কিভাবে তাদের প্রস্তুতি নিচ্ছে? নির্বাচন নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি উৎসবমুখর পরিবেশ সারা দেশে চলছে। একটি নতুন দল একই সাথে কমিটি দিচ্ছে এবং কমিটির পরবর্তীতেই তাদের প্রথম কাজ হবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করা। তো সেক্ষেত্রে দলের প্রতিটা কর্মী সেই জেলা পর্যায় থেকে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তারা উৎসবমুখর একটি পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং তারা নিজস্ব প্রার্থীদেরকে জিতিয়ে আনতে চায়। আচ্ছা, আপনাদের সাথে বিএনপির জোটবদ্ধ হয়ে নির্বাচন করার একটি বিষয় শোনা যাচ্ছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি? বিএনপির সাথে কি জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কোনো সম্ভাবনা রয়েছে এনসিপির? জাতীয় নাগরিক পার্টি কোনো ছোট দল নয়। এই দলটি অভ্যুত্থানকে নেতৃত্ব দেওয়া দল এবং এই দল বাংলাদেশের চেহারা পাল্টে দেবার মতো দল। তো তারা কোনো দলের সাথে এই মুহূর্তে জোট করার কোনো চিন্তা করছে না। আপনি জানেন যে জাতীয় নাগরিক পার্টি তাদের যে এই মানে একটা উজ্জ্বল চেহারা রয়েছে, একটি উজ্জ্বল ইতিহাস রয়েছে 24-এ, সেজন্য বড় বড় দলগুলি চাচ্ছে যে সেই উজ্জ্বলতার ভাগিদার হতে, সেই ইতিহাসের ভাগিদার হতে। এর জন্য তারা বারবার জাতীয় নাগরিক পার্টির সাথে যোগাযোগ করছে জোট করার জন্য, কিন্তু আমরা এই ব্যাপারে এখন পর্যন্ত আমাদের অবস্থান স্বতন্ত্র রেখেছি। তার মানে কি বড় দলগুলো আপনাদের কাছে আসছে কিন্তু আপনারা জোটবদ্ধ হতে চাচ্ছেন না, বিষয়টা এরকম? স্বাভাবিকভাবেই 24-এর আন্দোলন থেকে শুরু করে সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এবং তার পরবর্তী যে মৌলিক পরিবর্তনের জন্য, যেমন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা থেকে শুরু করে বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিশ্চিত করা সংবিধানের মাধ্যমে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদেরকে যে বাংলাদেশের মাটিতে তারা যে একটি নিষিদ্ধ সংগঠন, এরকম বেশ কিছু অবদান আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছিল বৃথায় বড় বড় দলগুলি চাচ্ছে যে এরকম একটি ঐতিহাসিক এবং মেধাবী দলের সাথে তারা জোট করতে চায়। একমাত্র জাতীয় নাগরিক পার্টিরই ছিল এরকম অবদান, তারা ছিল না জুলাই আন্দোলনের সময়? গণ অভ্যুত্থানের যদি ফেজ বলি, গণ অভ্যুত্থানে যেই মানুষগুলিকে গুম করলে অভ্যুত্থানটা নষ্ট হয়ে যেত বলে স্বয়ং হাসিনা মনে করেছিল, তারাই আসলে গণ অভ্যুত্থানের নায়ক এবং গণ অভ্যুত্থানের সেই নেতৃত্ব যে 6 জন ছিল তারাও এই জাতীয় নাগরিক পার্টি এবং তাদের যে অঙ্গ সংগঠন তাদের অংশ। তো সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানে সারা দেশের মানুষ, চায়ের দোকানদার, রিক্সাওয়ালা থেকে শুরু করে সারা দেশের আপামর জনগণ অংশগ্রহণ করলেও তার মূল যেই নেতৃত্ব সেটি কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই ফেজগুলোর পক্ষ থেকেই ছিল। এই কারণেই বড় বড় রাজনৈতিক দলগুলো চাইছে আপনাদের সাথে জোটবদ্ধ হতে, বুঝতে পেরেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, মুজিবকে জাতির পিতা মানি না, বিএনপি জিয়াতন্ত্র, জামায়াত ইসলামী মওদুদবাদী কায়েমের চেষ্টা করছে। এই মুহূর্তে এনসিপি কি চেষ্টা করছে? অনেকেই বলে যে এনসিপি জুলাইয়ের চেতনাকে বিক্রি করে চলেন। এনসিপি আসলে এই পরিবারতন্ত্রের বাইরে গিয়ে নতুন একটি বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলেই সারা দেশের বিভিন্ন স্টেক হোল্ডার্স তাদের এই বিপ্লবী চিন্তাকে পথভ্রষ্ট করতে চান এবং সেটাকে ট্যাগিং করতে চান জুলাই বিক্রেতা বলে। কিন্তু যদি বলে থাকে তাহলে জুলাইকে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি ধারণ করে এবং জুলাইয়ের শহীদ থেকে শুরু করে আহতদের সাথে সবচেয়ে বেশি কানেক্টিভিটি এবং সেটিকে এখন পর্যন্ত ডকুমেন্টেশনে নেওয়া। আপনারা জানেন যে আমাদের এই জুলাইকে নিয়ে যেই ডকুমেন্টারিগুলি হচ্ছে সেখানেও জাতীয় নাগরিক পার্টির একটি বড় অবদান আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টিই আসলে জুলাই যোদ্ধা থেকে শুরু করে জুলাই শহীদদের জন্য এই যে ঘোষণাপত্রটি হয়েছিল, সেই ঘোষণাপত্রের জন্য কিন্তু আমরা সেই যমুনা ভবন ঘেরাও থেকে আমরা বেশ কয়েকটি আন্দোলন সেখানে আমরা সূত্রপাত করি। তো সেটি জুলাইকে ধারণ করেই বলেই আমরা সেটা করি। বরং আমরা দেখেছি বিভিন্ন ব্যানার থেকে
স্থানীয় থানা থেকে শুরু করে ইউএনও অফিস পর্যন্ত এই জুলাই যোদ্ধা বলে নিজেকে বিভিন্ন ধরনের কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করে বড় বড় রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে চিনি তার তৃণমূল নেতৃবৃন্দরা। ঘোষণাপত্রের বিষয়ে আপনি বললেন যে এনসিপি সবচেয়ে সক্রিয় ছিল, তাহলে সেই দিন 3 জন এনসিপির নেতাকে দেখা যায় যে তারা কক্সবাজারে গিয়েছিল। ওই দিন কি তাদের জন্য যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ওখানে, নাকি জুলাই ঘোষণাপত্র যেখানে পাঠ করা হলো সেখানে থাকাটা বেশি ইম্পর্টেন্ট ছিল? দেখুন, ঘোষণাপত্রে অনুষ্ঠানে একটি ডেকোরাম ছিল যে কারা কারা সেখানে উপস্থিত থাকবে। তো সেই ডেকোরামের মধ্যে যারা উপস্থিত ছিল তারাই আসলে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত অনুসারে সেখানে উপস্থিত ছিল। আর এর বাইরে আপনারা হয়তোবা টিভিতে দেখেছেন যাদের চিটাগংয়ে আমাদের যে নেতৃবৃন্দরা ছিলেন তাদের কথা, কিন্তু এর বাইরেও আমি সহ আরও অনেকেই সেই দিন সেখানে উপস্থিত ছিলাম না, কারণ আমাদের ব্যাপারে সংগঠনের কোনো সিদ্ধান্ত ছিল না। সুতরাং এটাকে যদি আমরা একটা দৃষ্টিভঙ্গিতে দেখানোর চেষ্টা করি সেটা রাজনৈতিক অস্ত্র হিসেবে, সেটা আসলে দেখানো যেতেই পারে, কিন্তু এটা নেহায়েতি একটি পারিবারিক ভ্রমণ ছাড়া আর কিছু ছিল না। পারিবারিক ভ্রমণে 3 জন নেতাকর্মী একসাথে চলে গেলেন, তারা কি পরিবারের সদস্য? আমরা এনসিপির সকলেই নিজেদের পরিবারের সদস্য মনে করি এবং সেখান থেকেই আমাদের এই অভ্যুত্থান থেকে, যেহেতু জীবন মরণের লড়াই থেকে আমাদের এই রাজনীতিতে শুরু হওয়া, তো সেখানে আর 5টা দলের মতো স্বার্থের সম্পর্ক থেকে পরিবারের সম্পর্ক আমাদের মধ্যে বেশি। এবং সেখানে এর আগেও 5ই আগস্টের আগে ঘোষণাপত্রের দিনের আগে একটা লম্বা সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিদ আলম সহ এরা বেশ একটি ক্লান্তিকর সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তো সেখানে তারা, আপনি দেখেছেন যে পরিবার সহই তারা সেখানে উপস্থিত ছিল। জি, আপনার বক্তব্য শুনছিলাম, আরও শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। সিফাত, এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেখানে তো জাতীয় নাগরিক পার্টির কেউ উপস্থিত ছিল না এবং তারা স্বাক্ষরও করেনি। সেখানে আবার বিএনপির পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে তারা কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেগুলো উল্লেখ করা হয় নাই। তো এইগুলো যে উল্লেখ করা হলো না এবং কেন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই কারণগুলোও তারা বলেছিল, সেটি কি একটি রাজনৈতিক দলের সাথে প্রতারণা না? জুলাই সনদে স্বাক্ষর তখনই আমরা করব যখন অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমরা যাদের প্রতি দায়বদ্ধ, যে শহীদদের প্রতি, যে আহতদের প্রতি, যারা নিজেদের মৃত্যুর মধ্য দিয়ে এই দেশটার পরিবর্তন আমাদের কাছে দাবি করে গিয়েছেন এবং তাদের কাছে আমরা সেই ঋণটা এখন পর্যন্ত আছে, তো সেটা নিশ্চিত হবে এমন একটি কাগজে আমরা সাইন করব। ঐক্যমত্য কমিশনের বিষয়ে আপনি কথা বলছিলেন। ঐক্যমত্য কমিশন কি রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে পারলো নাকি এই যে এতদিন ধরে এত টাকা পয়সা খরচ করা হলো সেগুলো সব বৃথা গেল? দেখুন, ঐক্যমত্য কমিশন তো সরকারিভাবে তৈরি করা একটি কমিটি ছিল এবং একটি কমিশন ছিল। সেখানে আমাদের রাজনৈতিক দল হিসেবে আলাদা কোনো বক্তব্য নেই এই কমিটির পারফরমেন্স সম্পর্কে। তবে স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পরে আমরা যে কয়টি ফাংশন, এই নতুন নির্বাচন এবং নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে কয়টি কমিশন থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে যে কয়টি ফাংশন আমরা চেয়েছিলাম সংস্কার কমিশনে, সেগুলি আসলে আমাদের ফুল স্যাটিসফিকেশন এনে দেয়নি এবং জনগণের মধ্যেও সেই অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে যদি একটি নির্বাচিত সরকার আসে, ন্যূনতম যে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে এবং তার আগে যদি সনদ এবং গণভোটের বিষয়টি পরিষ্কার হয়, তাহলে পরবর্তী সংস্কার কার্যক্রম আরও দ্রুত গতিতে চলবে। এই গণভোটের রেজাল্ট যদি কোনোভাবে না হয়, তখন কি আর আলাপ আলোচনা করার সুযোগ থাকবে? হতেও তো পারে। দেখুন, আমরা দিন শেষে গণতন্ত্রের কাছে দায়বদ্ধ এবং এটাও আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ আসলে রাজপথে নেমে একটি বিশাল অংশের মানুষ, জনগণ, সেই জনগণতান্ত্রিক একটি আন্দোলন, একটি বিপ্লব তারা হাসিনার বিরুদ্ধে করেছিল, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। তো এখনও এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই যখন গণভোট দিবে, তো তাদের রায় কিন্তু আসলে চূড়ান্ত রায় হিসেবে বিবেচনা হবে। তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস যে যারা একবার নিজেদের আস্থা, নিজেদের আকাঙ্ক্ষা প্রমাণ করেছে সেই 24-এর অভ্যুত্থানে রাজপথে নেমে, তারা গণভোটে কখনোই এর বাইরে যাবে না, বরং সেটির প্রতি দায়বদ্ধ থাকবে। পরিবর্তন নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনা কি? আমরা রাজনৈতিক সংস্কৃতিটা
এবং সেই রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে দেশের যে যতগুলি কাঠামো আছে, যতগুলি সংস্থা আছে, যতগুলি সাংবিধানিক ভিত্তি আছে, সেই ভিত্তিগুলি আমরা নতুনভাবে সাজাতে চাই। এবং সেটি আমাদের সনদ একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে এই সনদের মধ্য দিয়ে এবং গণভোটের মধ্য দিয়ে আমরা কিছু মৌলিক পরিবর্তনের কথা বলেছি, যেখানে আমরা দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং আদালত ব্যবস্থা, সংসদের ব্যবস্থা, এইগুলি নিয়ে আমরা খুব মৌলিক কিছু পরিবর্তনের কথা বলেছি। এবং সেটি যদি আলোর মুখ দেখে তাহলে আমরা আশা করছি যে পরবর্তী রাজনীতিতে আমরা যখন ক্ষমতায় আসব, সরকারে আসব, অথবা আমরা যখন সংসদে আসব, তখন আমরা এই মৌলিক ডকুমেন্টগুলি, পরিবর্তনগুলিকে হাতে নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে পারব। জি, আপনার বক্তব্য শুনছিলাম, আরও শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। সিফাত, সংস্কারের বিষয়ে আপনি বলছিলেন, তো সংস্কারের চিন্তাভাবনা নিয়েই তো এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লবের এত দিন পরে এসে, মানে বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কোনো কিছু কি ঠিকভাবে সংস্কার হয়েছে? ঠিকভাবে সংস্কার হয়নি বলেই আমাদের রাজনীতিতে আসা, ঠিকভাবে সংস্কার হয়নি বলেই এখন পর্যন্ত আহত এবং শহীদ পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা, ঠিকভাবে সংস্কার হয়নি বলেই এখন পর্যন্ত এই যে অল্প বয়সের কিছু ছেলেপেলে যাদের রাজনীতি নিয়ে অনেকেরই এখন বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা যাচ্ছে, এবং ঠিকভাবে সংস্কার হয়নি বলেই আমরা এই রাজপথের লড়াইটা আমাদের সংসদে গিয়ে আমরা করতে চাই এবং সেখানের মধ্য দিয়ে পরিবর্তনটা করতে চাই। কারণ বাংলাদেশের যে বিদ্যমান এস্টাবলিশমেন্ট, যে বন্দোবস্ত, যে সেটেলমেন্ট, যে লেনাদেনা, সবার যে স্বার্থের টেবিল, সেই টেবিলটাকে না ভাঙতে পারলে এবং সংসদের মধ্য দিয়ে সেটিকে সংস্কার না করতে পারলে তাহলে বাংলাদেশে কোনো পরিবর্তন কেউ আসতে দেবে না। আপনি তো বললেন যে কম বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে অনেকেই আসলে পরিহাস করছে ঠিকমতো সংস্কার হয়নি জন্য, কিন্তু সেখানে আবার কিন্তু অন্য অ্যালিগেশনও দেখা গেছে, চাঁদাবাজির অভিযোগ দেখা গেছে। এই পরিস্থিতিগুলোকে আপনি কিভাবে বলবেন? যারা জুলাইয়ের সক্রিয় ভূমিকা পালন করেছে, অনেক সময় দেখা গেছে যে তাদের নাম দিয়ে, তাদের ট্যাগ দিয়ে তারা চাঁদাবাজি করছে। একদমই স্পষ্ট বলেছেন এবং এটি সত্য যে জুলাইয়ের নাম দিয়ে অনেকেই সেই কাজটি করার চেষ্টা করেছে, কিন্তু আপনি যদি দেখেন তাহলে তারা কেউই আসলে আমাদের সরাসরি কোনো কর্মী না, তারা কেউই আমাদের সরাসরি কোনো নেতৃত্ব না। তো সেই জায়গাটি হচ্ছে আমাদের একই সাথে দুটি স্বার্থ। একটি হচ্ছে নিজস্ব স্বার্থ, সে জুলাইকে, একটি আন্দোলনকে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার মতো যে একটা পরিবেশ, সেটা তারা করতে চাচ্ছে। একই সাথে এই সময়ের মধ্যেই তারা আমাদের দল অথবা আমাদের স্পিরিটের যেসব সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো সংগঠনের উপরে দায় চাপিয়ে দিয়ে তারা সম্পূর্ণ জুলাইকেই প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমরা এরকম দেখেছি যে ছাত্রলীগের যারা প্রাক্তন সংশ্লিষ্ট ছিল তারাও এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তো আপনি যদি তৃণমূলে যান, সেটি আসলে আমাদের দল না, বরং অন্যান্য দলই আসলে করার চেষ্টা করছে বেশি, কারণ সেটার দায়টা আসলে তাদের উপরে কখনোই আসবে না, কারণ জুলাই নেতৃত্ব আমরা দেওয়ায় দায়টি আসলে আমাদের উপরেই আসে। ছাত্রলীগ কি সক্রিয়ভাবে কাজ করতে পারছে এখনো? ছাত্রলীগ, আমাদের এটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয়। আমরা দেখেছি বিভিন্ন তৃণমূল এলাকায় তারা বিভিন্ন অজুহাতে তারা এখন পর্যন্ত বিরাজ করছে এবং প্রশাসনের কাছে বললে প্রশাসন তাদের যেটা বলে যে জনবল, লোকবল বা হচ্ছে পুলিশ প্রশাসনের যে একটা সক্ষমতা, সেটির বাইরে অনেক ক্ষেত্রে চলে গিয়েছে। কারণ এত পরিমাণে ছাত্রলীগ সেই সময় কর্মী তৈরি করেছিল বা সংশ্লিষ্টতা তৈরি করেছিল যাদেরকে পুরোপুরি সার্ভাইলেন্সে আনা যায়নি। একই সাথে তারা রাজনৈতিকভাবে সক্রিয় না হলেও তারা কিছু ঝটিকা মিছিল করে তারা সেই সক্রিয়তা দেখানোর চেষ্টা করছে, যেটি আসলে দেশকে অস্থিতিশীল করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। এর মধ্যে তো অনেকে গ্রেপ্তারও করা হচ্ছে তারা যখন ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিল করছে, যদি 20 জন করে তাহলে তাদের মধ্যে একজনকে করা হচ্ছে, যদি 3টা মিছিল হয় একটা মিছিল থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু সেটি আসলে আশানুরূপ না। আমরা চাই
যে ডকুমেন্টসগুলি আমাদের তৃণমূলের বিভিন্ন ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে জুলাই আন্দোলনকারী অনেকের কাছেই আছে। তারা যখন পুলিশ প্রশাসন থেকে সকল প্রশাসনের কাছে চায়, তারা যেন নিরন্তর চেষ্টায় তাদেরকে সকলকে যেন আইনের আওতায় নিয়ে আসে। কিছু কিছু উপদেষ্টার সম্পৃক্ততা থাকতে পারে কোনো কোনো দলের সাথে, বারবার বলা হলেও কেন প্রধান উপদেষ্টার দিক থেকে তাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কি মনে করছেন এই বিষয়টিকে? আসলে দেখুন, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয় তখন কিন্তু সারা দেশের রাজনৈতিকভাবে এবং সারা দেশের ব্যবসায়িকভাবে আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে কোন মানুষগুলি ওই সিচুয়েশনে ভালো আসলে ডিল করতে পারবে সেই জায়গাটিকে বিবেচনা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি অনেক বিএনপিপন্থী উপদেষ্টাও আমরা দেখেছি, সেখানে জামাতপন্থী উপদেষ্টা বা আলেম ওলামার গোষ্ঠী থেকে উপদেষ্টাও আমরা দেখতে পেয়েছি। তো একইভাবে ছাত্রদের মধ্য দিয়ে যেই আন্দোলন এবং প্রেক্ষাপট পরিবর্তন এবং বিপ্লব হলো, সেখানে যেই অভ্যুত্থানে যেই উপদেষ্টা সরকার বসছে, তো সেখানে ছাত্রদের প্রতিনিধি না থাকলে সেই পরিবেশ এবং সেই ছাত্র নেতৃত্ব, সেই পরিবেশটি তো ডিফারেন্ট ছিল। আমি আপনাকে এই প্রশ্নটা করলাম কারণ এরকম যদি উপদেষ্টা পরিষদ থাকে তাহলে তাদের আন্ডারে কি একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব কিনা, সামনে যেহেতু নির্বাচন রয়েছে? সেটি অবশ্যই আমি তুলে দিলাম প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমি মনে করি বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের যে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তারা পুনর্বিবেচনায় আসবে এবং নির্বাচনের আগেই তারা নিজের জায়গায় রাজনৈতিক যে পরিসরে যাদের আকাঙ্ক্ষা, সেই রাজনৈতিক পরিসরে তিনি চলে আসবেন এবং সেখান থেকেই নির্বাচনী ভূমিকা পালন করবেন, সরকারের থেকে না। তবে এক্ষেত্রে আমাদেরকে সবসময় আঙুলটা দেওয়া হলেও আমরা দেখতে পারি যে এরকম কোনো প্রমাণ নেই যেখানে এই দুইজন ছাত্র উপদেষ্টা আসলে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা যদি স্পষ্টতই বলি জাতীয় নাগরিক পার্টির পক্ষে হয়ে কোনো কাজ করেছে। তারপরে ওই অ্যালিগেশনটাই প্রমাণ করে যে অন্য বিএনপি এবং জামাতের সংশ্লিষ্ট ব্যক্তি উপদেষ্টা পরিষদে থাকলেও তাদের ব্যাপারে কোনো প্রশ্ন আমরা মিডিয়ায় বা কোথাও দেখি না। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট এজেন্সি আছে আমাদেরকে আলাদাভাবে পোর্ট্রে করার জন্য বা ভিলিফাই করার জন্য। জি, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশটা সেকেন্ড রিপাবলিক হবে, যেখান থেকে বাংলাদেশের নতুন শুরু হবে। যেই ভৌগোলিক স্বাধীনতা আমরা ৭১ সালে পেয়েছি সেটি আসলেই মানবিক মর্যাদা, সাম্য এবং সামাজিক সুবিচারের মধ্য দিয়ে আমরা সেটিকে নিশ্চিত করতে পারবো এবং প্রত্যেকটি মানুষ তার স্বাধীনতা বুঝে পাবে, তার হক এবং অধিকার বুঝে পাবে এবং নতুন বাংলাদেশের যে ধারা সেটি পরিবর্তনের মধ্য দিয়ে, একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে সংসদে নতুন যে জেনারেশন তারা নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। এটি আমাদের আকাঙ্ক্ষা এবং মানুষের কাছে চাওয়া যে মানুষ যেন জাতীয় নাগরিক পার্টির পাশে থাকে, সাথে থাকে। আমরা তাদের হয়ে কণ্ঠস্বর হয়ে উঠতে চাই বাংলাদেশের মাটিতে। এবং এই অনুষ্ঠানের আয়োজনে যারা ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।